এবারকার এই সংসদ গঠনটা একটু ব্যতিক্রমধর্মী। এই সরকার 16 আনা সাংবিধানিকভাবে নির্বাচিত হয়নি, আবার 16 আনা সংবিধান বহির্ভূতভাবেও হয়নি। সুধী দর্শক, আপনাদের আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বিশেষ সাক্ষাৎকারে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে একজন বিশেষ অতিথির সঙ্গে আলোচনা করে থাকি। আমাদের আজকের অতিথি অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক ডক্টর মাহবুবুল্লাহ। ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা যদি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাই, আপনি জানেন যে প্রায় 2 দশক পরে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি সরকার। এই দীর্ঘ সময়ে নানা চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে দলটিকে, এবং একই সঙ্গে এই সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশাও রয়েছে। যদিও 3 মাস সময় প্রত্যাশা এবং প্রাপ্তির যে হিসেব নিকেশ করার সময় না, তারপরও ইংরেজিতে একটি কথা রয়েছে, মর্নিং শোজ দ্য ডে। তো সরকারের শুরুটা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? দেখুন, এবারকার এই সংসদ গঠনটা একটু ব্যতিক্রমধর্মী। এই সরকার 16 আনা সাংবিধানিকভাবে নির্বাচিত হয়নি, আবার 16 আনা সংবিধান বহির্ভূতভাবেও হয়নি। একটা যেটা বলা যায় পরস্পর বিরোধী প্রক্রিয়ার সম্মেলনের মাধ্যমেই এই সরকারটা তৈরি হয়েছে। অনেকটা সংকর জাতীয় পদ্ধতির মাধ্যমে তৈরি হয়েছে। কাজেই এই সরকারের কার্যক্রমে একদিকে যেমন সংবিধানের ছায়া থাকবে, অন্যদিকে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, যে সামাজিক বাস্তবতা, তার প্রতিফলন থাকবে। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক জিয়া জাতির সামনে বেশ কিছু প্রতিশ্রুতি করেছিলেন, এবং তার প্রতিশ্রুতিগুলো ছিল জনকল্যাণমূলক। শপথ গ্রহণের পরপরই তিনি এইসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু করেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি। এছাড়া খাল খনন কর্মসূচি রয়েছে। এইসব দেখে মনে হয় যে বর্তমান সরকারের যিনি প্রধান, তিনি নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এর পাশাপাশি একটা জিনিস এসছে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার। কেউ বলেন সংস্কার, কেউ বলেন সংশোধন। আমরা যেটাই বলি, 1972-এর সংবিধান এবং তার পরবর্তীকালে এর এত কাটাছেঁড়া হয়েছে, এবং এর মধ্যে এমন কিছু অগণতান্ত্রিক ফ্যাসিবাদী বৈশিষ্ট্য অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যাতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এই সংবিধান দিয়ে চলতে পারে না। কাজেই এই সংবিধান থেকে ঝেঁটিয়ে অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী যেই সমস্ত ধারা উপধারা আছে, সেগুলোকে বিদায় করতে হবে। তো সেই দিক থেকে বলতে গেলে এই সরকারের যে যাত্রা, সেই যাত্রা অতীতের অন্য সরকারের চাইতেও একটু ব্যতিক্রমধর্মী। কারণ এখানে একটা আগ্রহ দেখা যায় যে জনগণকে দেওয়া যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়ন। এবং আপনি যেটা বললেন, 3 মাস সময় যথেষ্ট নয় একটা সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য। আমাদেরকে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে যে সরকার ভবিষ্যতের দিনগুলোতে এইসব অঙ্গীকার পূরণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া দেশে রয়েছে নানা ধরনের সংকট। আপনারা জানেন যে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনজীবনে অবিশ্বাস, মূল্যস্ফীতি একটা বিশাল সমস্যা, বেকারত্ব একটা আরো বড় সমস্যা, তারপরে ইরান যুদ্ধের ফলে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এই জ্বালানি সংকটের মুখে দেশে উৎপাদনমূলক, উন্নয়নমূলক এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য যেসব কাজকর্ম রয়েছে সেগুলো করা সম্ভব হচ্ছে না। এই হলো দেশের পরিস্থিতি, এবং এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব সহজ কাজ না। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সরকার কোন কোন বিষয়ে আসলে গুরুত্ব দেওয়া প্রয়োজন? বিশেষ করে আপনি জানেন যে গত অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটে। মব কালচার বলে একটা নতুন শব্দ যুগলের সঙ্গে আমরা পরিচিত হই। অর্থনীতির কথা আপনি বললেন, বৈশ্বিক অর্থনীতি যে মন্দা প্রভাব, তার ধাক্কা পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। তো এগুলো সরকার সামাল দেবে কিভাবে বলে আপনি মনে করছেন? এইগুলো সামাল দেওয়া খুব সহজ কাজ নয়, তারপরেও যথাসাধ্য কিছু করতে হবে। তো এই যে আপনি বললেন বিশ্ব অর্থনীতির স্থবিরতা শুরু হয়েছে এবং তার প্রতিফলন বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে। এছাড়া বাংলাদেশের বর্তমান সরকার অর্থনীতির যে একটা দুর্দশাগত অবস্থা, সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই অবস্থাতে অর্থনীতিকে পুনরুদ্ধার করা, স্ট্যাবিলাইজ করা, স্থিতিশীল করা এবং আগামী দিনে অধিকতর প্রবৃদ্ধি অর্জন করার জন্য যে কাজ, সে কাজটা খুবই কঠিন এবং অনেকগুলো বিষয়ের উপরে এটা নির্ভর করবে। গত 3 কোয়ার্টারে অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.5% বেশি হয়নি। পাশাপাশি আমরা দেখছি বেশ কমাস ধরে আপনার রপ্তানি আয় কমছে, আমদানিও কমছে। এর অর্থ হচ্ছে অর্থনীতিতে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সরকার যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য সম্পদের দরকার, অর্থের দরকার। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 8% বেশি নয়। এটাকে 9% উন্নীত না করা গেলে সরকারের আশু কর্মসূচিগুলো বাস্তবায়ন করা কঠিন হবে। সেই জন্য আমি মনে করি বাজেটারি রিসোর্স হিসাবে অভ্যন্তরীণ সম্পদ মোবিলাইজ করা সম্ভব, শুধু সেখানে ঐক্যতা, দক্ষতা, সততা দরকার। এনবিআরকে সক্রিয় করতে হবে এবং এনবিআর এর মধ্যে যে দুর্বলতাগুলো আছে সেগুলো দূর করে আপনার রাজস্ব আদায়ের ব্যবস্থাটাকে আরো জোরদার করা, সেটা করা গেলে অনেক সমস্যারই সমাধান সহজতর হয়ে উঠবে। তার উপর বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। এই বেকারত্বের সমস্যা এটা কঠিন সমস্যা। সরকার বলছে যে তারা খুব আশু 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তো সেইটা তো সমগ্র অর্থনীতিতে যদি চাঞ্চল্য আনা যায় তাহলে হয়তো সম্ভব হবে। আপনার কথায় বুঝতে পারছি আসলে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সরকারকে একটা কঠিন পথ পাড়ি দিতে হবে। তো প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসব বিশেষ সাক্ষাৎকারে। দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমাদের সঙ্গে আজ বিশেষ অতিথি ডক্টর মাহবুবুল্লাহ। আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের করণীয় নিয়ে। এক্ষেত্রে আরেকটি বিষয়ে যদি যুক্ত করতে চাই, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সংসদের প্রথম অধিবেশনটি শেষ হয়েছে। বেশ প্রাণবন্ত একটি অধিবেশন ছিল, তর্ক বিতর্কে। যদিও এই সংসদের প্রায় 77% সদস্যই নতুন এবং কার্যপ্রণালী বিধি অনুসরণে কোথাও কোথাও কখনো কখনো ব্যত্যয় দেখা দিয়েছে। এমন একটি প্রশ্ন উঠেছে যে সংসদ কি শুধু বিতর্ক সভা, নাকি এখানে আইন প্রণয়নটাই মুখ্য হওয়া উচিত? আপনি কি মনে করেন? এখনো সংসদে আইন প্রণয়নের পর্যায়টা আসে নাই। অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত অর্ডিন্যান্স করে গেছে সেগুলো রাখা কিংবা বাতিল করা, এই কাজের মধ্যেই সময়টা ব্যয় হয়েছে। এবং এটা করতে গিয়ে অর্ডিন্যান্সগুলোর সারবত্তা নিয়ে তর্ক হচ্ছে, বিতর্ক হয়েছে।
ট্রু, সত্য কথা যে চমৎকার বিতর্ক হয়েছে এবং এই সংসদের মধ্যে অনেকেই নতুন সদস্য এবং সদস্যরা অভ্যস্ত নন কিভাবে একটা সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করা যায়। কারণ আপনি নিজেই বলেছেন যে কার্যপ্রণালী বিধির সঙ্গে তারা অনেকেই পরিচিত নয় এবং দেখা গেছে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের সহযোগিতা পাওয়ার জন্য কিছু কমিটিও তৈরি করা হয়েছে। আমি মনে করি যে এটা আমাদের গণতন্ত্রের জন্য একটা শুভ উদ্যোগ, কারণ বরাবরই আমরা দেখেছি যে বিরাট সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারি দল যা ইচ্ছা তাই করে, কিন্তু এবার সেই রকম প্রবণতা আমরা লক্ষ্য করছি না। আর গণতন্ত্র সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে গণতন্ত্র হচ্ছে ইটস দ্য রুল অফ দি মেজরিটি উইথ দি কনসেন্ট অফ দি মাইনরিটি। এরপরেও হয়তো পুরো সব বিষয়ে সকলের আকাঙ্ক্ষা পূরণ হবে না, না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাতে আপনার থেমে গেলে চলবে না এবং সংসদীয় পদ্ধতিতে এই ধরনের ঘটনা অবিরতই ঘটে। আরেকটি বিষয় জানতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ সরকারের পতনের যে সূত্রপাত সেটি হয় কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে তারা ব্যাপক সংস্কার কর্মকাণ্ডে তারা হাত দেয় এবং আপনি জানেন যে সকল দলকে নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন হয়, যেখানে সকলের মতামতের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রণয়ন হয়। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জুলাই সনদ বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু বিরোধী দল সরকারি দলের উপর আস্থাশীল না এমনটি মনে হচ্ছে। এমন কেন মনে হচ্ছে, আপনি কি মনে করেন? কারণ আমরা দেখলাম সংসদ চলাকালীন অবস্থাতে কয়েকটা অধ্যাদেশ নিয়ে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে বড় ধরনের মত পার্থক্য, বিশেষত গুম সংক্রান্ত ব্যাপারটি, আপনার উচ্চ আদালত সংক্রান্ত ব্যাপার, মানবাধিকার কমিশন সংক্রান্ত ব্যাপার, এইগুলো ব্যাপারে যে অর্ডিন্যান্স ছিল সেই অর্ডিন্যান্সগুলো পাশ করা হয়নি। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই অর্ডিন্যান্সগুলো যে ভাষায় আছে, যেভাবে রচিত হয়েছে তার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। এই ত্রুটি বিচ্যুতি সরিয়ে তারা নতুন করে তারা আবার বিল আনবেন এবং সেই বিলের পরিপ্রেক্ষিতে এই যে বিরোধী দলের উদ্বেগের বিষয়গুলো, গুম, মানবাধিকার, উচ্চ আদালতের স্বাধীনতা এবং আদালতের যে ক্ষমতা, এইগুলো নিয়ে সমস্যার সমাধান করা হবে। এইসব ব্যাপারে একটা আস্থার দূরত্ব এখানে আছে বলেই আমরা লক্ষ্য করছি বিরোধী দল নানা কর্মসূচি পালন করছে। আমার বক্তব্য হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে এসব ব্যাপারে আরো পরিষ্কার এবং স্পষ্ট এবং আরো জোরালো আকারে বক্তব্য আসা উচিত ছিল। সেটা বোধহয় সেই রকম জোরালো ভাবে আসে নাই বলে এই অনাস্থার একটা পরিবেশ তৈরি হয়েছে। তো আমি আশা করব অদূর ভবিষ্যতে আগামী সংসদের অধিবেশনে এই যে আস্থাশূন্যতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে যেসব অর্ডিন্যান্সগুলোর কথা উল্লেখ করলাম সেসব ব্যাপারে সম্পূর্ণ গ্রহণযোগ্য এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ তৈরি করতে সমর্থ এই ধরনের নতুন আইনগুলো হবে। এবং এগুলো যদি হয় তাহলে আমার মনে হয় জনস্থার যে পরিবেশ একটু তৈরি হচ্ছে সেটা কেটে যাবে। কারণ আমরা দেখছি বিরোধী দল কিছু কর্মসূচি পালন করছে, তারা বিক্ষোভ মিছিল করছে, তারা সভা করছে, তারা সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য পেশ করছে, এমনকি তারা সংসদ বর্জনের কথাও বলছে। অর্থাৎ একটা চাপের উপর রাখতে চাচ্ছে তারা সরকারকে। রাজনীতি নিঃসন্দেহে এমন একটা গেম, যেই গেমে নানানভাবে ঘুটি চালা হয় যাতে অপরপক্ষ একটু অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে। বাংলাদেশে এখন সেই রকমই একটা পরিবেশ তৈরি হয়েছে। তবে আমি মনে করি না যে এটা একটা অনন্তকাল ধরে এরকম একটা অবস্থা চলতে থাকবে, অনির্দিষ্টকাল ধরে একটা অবস্থা চলতে থাকবে। যখনই সংসদের অধিবেশন আবার বসবে এবং যখন আমরা দেখব
যে এইসব বিষয়ে যে বিতর্কিত বিষয়গুলো, সেই বিষয়গুলো যথার্থ সমাধানকল্পে যথার্থভাবে আইনের কি বলে ড্রাফট তৈরি করা হয়েছে, তখন আমার মনে হয় এই সংকটগুলো বা অনাস্থার পরিবেশটা চলে যাবে এবং আমরা গণতন্ত্রের পথে সুষ্ঠুভাবে এগিয়ে যেতে সক্ষম হব। রাজনৈতিক দর কষাকষি দুই পক্ষের মধ্যে এটি যেন রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে না যায়, সেটি হয়তো দেশের মানুষ প্রত্যাশা করে। তো জনাব মাহবুবুল্লাহ, আপনি আমাদের সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিশেষ সাক্ষাৎকার এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।